গ্রাফিতে যদি এটা আমি দেখছি, পরে আমি তাদের ডাকালাম, পরে এরপরে গিয়ে তখন এরা বলছে না স্যার আমরা তো এখানে কোনো গ্রাফি দিচ্ছি, সব পোস্টার ছিল, আমরা পোস্টার সব পরিষ্কার করে এগুলি করছি, এবং গ্রাফিতে এগুলি পোস্টার দিয়ে পুরো ঢাকা হয়ে গেছিল এবং এখানে কোনো দেখাই যাচ্ছে না, এবং এখনো অনেক পিলার আছে, আপনি চাইলে দেখতে পারেন। ওইটা তখন আমি তাদের বলেছি, আমাদের তোমরা গিয়ে দেখো তোমাদের গ্রাফিকের উপর কিছু করেছি, আর যদি করেও থাকে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি নিজে তোমাদেরকে গ্রাফিতিগুলো আঁকার জন্য আমি তোমাদেরকে টাকা দেব, এবং তোমরা প্রয়োজনে তোমরা নিজেরা নায়িকা একটা কিছু আর্ট কলেজের ছেলেদেরকে নিয়ে করো, তাহলে হবে কি দেখতে সুন্দর লাগবে, কারণ আমরা তো আসলে শহর থেকে সুন্দর করতে চাই। আমি বললাম তুমি ধরো আমার একটা প্রবেশ মুখ, এগুলো এদিকে ধরো কেউ অনেক অ্যাম্বাসেডাররা আসে, অনেক ভিআইপি লোকজন আসে, দেশের একটা ভাবমূর্তির ব্যাপার আছে, শহরের একটা ভাবমূর্তির ব্যাপার আছে, আইসাই যদি তারা এই অপরিচ্ছন্ন এগুলো দেখে, তারা স্বাভাবিকভাবে শহরের উপর একটা বাজে ইমপ্রেশন নেবে। আমি বললাম তোমরা প্রয়োজনে কিছু আর্ট কলেজের ছেলে দিয়া, আমি বললাম বিভিন্ন জায়গায় আমি দেখেছি অন্যান্য শহরগুলোতে তারা এঁকেছে, কিন্তু আর্টিস্টিক গ্রাফিটি করা যায়। আমি বললাম একটু তোমরা নিজেরা অনেক সময় তোমাদের হাতের লেখা সুন্দর না, তোমাদের হাতের লেখা যাদের তোমাদের সুন্দর দরকার তোমরা করো, আর পান্না আর্ট কলেজের কিছু ছেলে তোমরা নাও, আমি টাকা দেবো। এরা বলছে না ঠিক আছে, আমরা এরা খুশি হয়ে চলে গেল সবাই। এবং এরপরে আমি বললাম যে একটা স্টেটমেন্ট করে দাও এই গ্রাফিটি, এরপর পরে আমি আমার যে পিআরও আছে সে একটা স্টেটমেন্ট করলো, তখন 5টার দিকে স্টেটমেন্ট করে সে দিয়ে দিল যে এই ধরনের আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ডিপার্টমেন্টের এটা একটা রুটিন কাজ, এটা করে এই ব্যাপারে মেয়র মহোদয়ের কোনো ধরনের জ্ঞান নেই, এবং গ্রাফিতির ব্যাপারে উনি সবসময় উৎসাহিত করেছে, কারণ এই গ্রাফিটি আজকে আমি আপনাদের বলি, এই গ্রাফিটি অঙ্কন করার জন্য আমি যে পরিমাণ ফিনান্স করেছি, আমি ব্যক্তিগতভাবে করেছি আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। যখনই এরা এসেছে যে বলছে ভাই আমরা কিছু টাকা লাগবে, আমি দিয়েছি অথবা সিটি কর্পোরেশন দিয়েছি, এটাকে অস্বীকার করলে আমি কিন্তু এটা আইসা বললো কেন যে দিনে। তো কাজে এই ধরনের কথা যদি কেউ বলে যে আমি গ্রাফিকদের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে এটা আসলে খুবই অগ্রহণযোগ্য কিছু কথা। এবং আমি আজকে আপনাদেরকে কিছু কথা আরো বলতে চাই, যে কথাগুলো আমি আসলে অনেক সময় নিজের বল আসলে আমি কখনো পিটাইতে চাই না, কিন্তু আজকে এই কথাগুলো আমি স্পষ্ট বলছি। এই যে অগাস্টের 3 তারিখ যেদিন আমার বাসায় হামলা হলো, সেদিন বৈষম্য বিরোধী ছেলেরা নিচে ছিল না, আমার বাসার নিচে ছিল। কেন ছিল? তারা আমার কাছে টাকা নিতে গেছিল, আমার কাছ থেকে তারা সবসময় ফিলিংস নিতে বিভিন্ন, এবং সেদিনও তারা, এবং তাদের কারণে আমি বাসায় আসতাম, আমি তাদের কারণে আসতাম। তারা বলছে আমরা সন্ধ্যা আসতেছে, আমাদের কিছু লাগবে, আমি বাইরে থেকে গাড়ি নিয়ে আসছি, ঢুকছি, এবং এই আমি যে ঢুকছি কেউ না কেউ দেখছি, এবং আলটিমেটলি আমি বাসায় উঠছি আর আধা ঘন্টার মধ্যে করানো হয়েছে। আমি এই জন্য বলতেছি যে আমি আটমোস্ট চেষ্টা করছি সবাইকে হেল্প করতে। ইভেন ওই দিন আমার মা অবরুদ্ধ ছিল, 6 মাস উনি সাইকোলজিক্যালি ডিপ্রেসিভ ইলনেসে ভুগছে। এটার চাইতে আমি আর কিছু বলতে চাই না। আমার পারিবারিক ভাবে যেভাবে একজন আমার মাকে আমি এইসব কারণে গিয়ে ওনাকে সাফার করতে হয়েছে, এবং আমি কৃতজ্ঞ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, উনি সাথে সাথে এই আগুন লেগেছে যখন আমার গাড়ি পোড়ানোর সাথে সাথে উনি টেলিফোন করেছেন, বলছে ডাক্তার সাহেব আপনি ভালো আছেন তো, আপনার আম্মা কেমন আছে। এই যে রাজনীতি, এটা আমাদের বড় পাওয়া। আজকে হয়তো বা এই 17 বছরে আমি পলিটিক্যালি আমাকে অনেক কিছু আমি পেয়েছি। আমি হয়তো বা এই গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর থেকে আমি আমার মন্ত্রীর পদমর্যাদা হয়তো বা পাইনি, কিন্তু দলের অনেক আশীর্বাদ আমি পেয়েছি। আমাকে আমার এই যে দুঃসময়ে আজকে বর্তমান প্রধানমন্ত্রী এবং আগে আমাদের দলের চেয়ারপারসন সাথে সাথে যে সহানুভূতি জানানো, এটা একটা বিশাল ব্যাপার, এবং এতে আমি কৃতজ্ঞ। এই যে পরের ঘটনা আমি বলি, 4 আগস্ট আপনারা জানেন যে চিটাগাং মেডিকেল কলেজে যেদিন মেরে এই জুলাই যোদ্ধাদেরকে মেরে আহতদেরকে বের করে দিয়েছিল, কোন হসপিটাল কি তাদেরকে আশ্রয় দিছে? আমার 2টা হসপিটাল, আমি এখনো বলছি, আমার 2টা হসপিটাল, ট্রিটমেন্ট হসপিটাল এবং হোলি হেলথ হসপিটালে এই রোগীগুলো ভর্তি ছিল। আমি ভর্তি করেছি, রাত্রে এসে সবাইকে আমি নিয়ে গেছি হসপিটাল, এবং ওই দিন রাত্রে আমার আরেকটা ছেলে মারা যায় বাঁকুড়ায়। ওয়াসিম তো প্রথম দিনে মারা গেছে, ওই দিন আরেকটা ছেলে বাঁকুড়িয়া বাড়ি, রাব্বি মারা গেছে, ও আমাদের ছেলে।
কাজে আমি বুঝি না যে কাদের কোন ছেলে মারা গেছে, তারা বলুক যে আমার এই ছেলে মারা গেছে। না, আমি তো বলতে পারবো যে আমার দলের, ছাত্র দলের চট্টগ্রাম কলেজের সে একজন যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম, যে সারাক্ষণ আমার বাসায় থাকতো, আড্ডা মারতো মৃত্যুর এই 3-4 দিন আগেও সে আমার সাথে কথা বলে গেছে, এবং মৃত্যুর দিন সে ফটো আপলোড করছে যে আমরা এখানে আছি, মুরাদপুরে আছে। এর ঠিক 5 মিনিট পরে বলছে আমরা তো তাকে হারাই ফেলছি, সে সামনে দৌড় মেরে চলে গেছে, আমরা তাকে পাচ্ছি না। এবং এরপরে তার এই যে রক্তাক্ত দেহ নিয়ে তারা দৌড় মেরে হসপিটাল আসে। তো এই যে ঘটনা, এটা 4 তারিখের ঘটনা। 5 তারিখে আপনি দেখেন, 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে গেল। এরপরে 6 তারিখে যদি আপনি মেডিকেল কলেজের, আপনাদের যদি ভিডিও থাকে দেখবেন, এই 6 তারিখ চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরো সার্জারি ওয়ার্ড, আই ওয়ার্ড, ইএনটি ওয়ার্ড, জেনারেল সার্জারি ওয়ার্ডে আমি গিয়ে সবাইকে 5,000, 10,000 এভাবে টাকা দিয়েছি আমার ব্যক্তিগত ভাবে। আপনারা দেখেন, যে কোনো যদি কারো ভিডিও থাকে আপনাদের সাংবাদিক ভাইরা, তখন একমাত্র সম্ভবত আমি গিয়ে টাকা দিয়েছি এবং বলেছি যে আমাদের মাননীয় চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে, রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন, এটা কিন্তু আমি আপনাদেরকে, যদি এখানে কোনো সাংবাদিক ভাইদের যদি ভিডিও ফুটেজ থাকে, আমার কাছে ছবি আছে, আমি দেখাতে পারবো। সেখানে ডাক্তার ইসা, ডাক্তার সরোয়ার এবং আমাদের যে রহমান ফাউন্ডেশনের ডাক্তাররা ছিল, ডেভেড ডক্টররা ছিল, এবং এটা যদি ডক্টর ইসাকে আপনি জিজ্ঞেস করেন তাহলে, এবং বৈষম্য বিরোধী ছেলেরা ছিল। তখন তো এনসিপি কোনো নাম ছিল না, তখন বৈষম্য বিরোধী ছিল। এখনো বৈষম্য বিরোধী ছেলেরা অনেকে আছে যারা কালকে দৌড় মেরে এসে যারা এটা শোনার পর বলছে আপনি তো আমাদেরকে সাহায্য করেছেন, এরা মিথ্যা বলছে। আমি এই কথাগুলো আজকে বলার অর্থ হচ্ছে যে আজকে আমাকে নিয়ে যে কথাগুলো যেটা করেছে, এটা আমার অনেক দুঃখ লেগেছে যে তারা এই ধরনের বাজুক্তি করতে পারে। অথচ তারা দেখছে যে পিলারের মধ্যে এখনো পোস্টার আছে, সে যদি আরো 3-4 স্টেপ যায় দেখবে যে ওখানে পোস্টার সাটানো আছে, এখন কোনো গ্রাফিতি দেখা যাচ্ছে না। অথচ সেটা সে কম্পেয়ার করছে না। এবং আমার একটা স্টেটমেন্ট 5টার দিকে গেছে, তারপরে সে তারা 7:30টার দিকে কেন প্রোগ্রাম? এই প্রোগ্রামটা আসলে তারা দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুধু একজন এনসিপির নেতা এই কাজটা করেছে। অন্য, আমি এনসিপির অনেক নেতা আমাকে ফোন করেছে, তারা বলেছে আমরা এইসব ব্যাপারে ইনভলভ, আমরা জানি না। তাহলে সে কেন সেটা করছে, এটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে, সেটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা। সে কোনো ধরনের হয়তোবা এই শহরটাকে, আমি গতকাল বলেছি, হয়তো উত্তপ্ত করার জন্য অথবা একটা পরিস্থিতিকে অরাজকতার দিকে নিয়ে যাওয়ার জন্য সেই কাজটা স্বপ্রণোদিত হয়ে করেছে। এবং আমি এরপরে আসলে একটা উত্তেজনা বিরাজ করছিল। দেখলাম যে আমাদেরও এই যেটা এটা লাইভে ছিল, বিভিন্ন মিডিয়াতে চলে আসছে দেখে বিভিন্ন জায়গা থেকে ছেলেরা আসছিল। এবং আমি যখন পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল, আমি নিজেই স্পটে আসলাম। স্পটে এসে আমি আমার বক্তব্য দিয়ে সবাইকে নিয়ে চলে গেলাম। তো এই যে ঘটনাগুলো, আমি এটাই বলছি যে আজকে জুলাই বিপ্লবের কথা বলছে, জুলাই বিপ্লবের আমরা কি চেতনাটাকে অন্তরে ধারণ করি? আমি এখানে আজকে খোলামেলায় বলছি আপনাদের কাছে, এখানে এমন কোন শহীদ পরিবার নেই যে আমার এখান থেকে এসে সাহায্য নিয়ে যায়। আমি তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি। যখনই বলে যে হ্যাঁ আমি জুলাই যোদ্ধা, আমার অবস্থা এরকম, আমি চিকিৎসা নিতে পারছি না, আমার পরিবার আজকে খুব খারাপ অবস্থা, সাথে সাথে আমি তাদেরকে প্রায়োরিটি দিয়েছি। ইভেন আমি আজকে আপনাদের বলছি, অনেক এনসিপির নেতা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা আমি তাদেরকে দিতে চেষ্টা করেছি। তারা যখন ডাস্টবিন চাচ্ছিল, ডাস্টবিন দিয়েছি। কোন একটা জায়গায় তারা বলছে যে না আমরা একটা কিছু ক্লিন করবো, আমি করো, তোমরা গ্রাফিতি করার জন্য যেটাই, এরকম না যে আমার কাছ থেকে এসে সাহায্য পাই নাই এরকম কেউ এসে এখানে বলতে পারবে, আমি চ্যালেঞ্জ দিই। শুধু তাই নয়, এখানে বই মেলা থেকে শুরু করে যখনই তারা কোনো স্টলের জন্য কিছুর জন্য আমার কাছে প্রায়োরিটি চেয়েছে, আমি আপ্রাণ চেষ্টা করেছি। ইভেন কোন সিটি কর্পোরেশনের বিলের জন্য অনেক সময় এসেছে, কাউকে ফিরিয়ে দেওয়া হয়নি। কাজে আমি এই জন্য এগুলি বলছি যে আমি আসলে চাই যে এই শহরটা সবাইকে নিয়ে, আমি সবাইকে নিয়ে কিন্তু কাজ করতে চাই।
আমি যদি এককভাবে কাজ করতে চাইতাম তাহলে পরে আমি আলটিমেটলি গিয়ে এই ধরনের করতে পারতাম, কিন্তু আমি চেয়েছি যে একটা শহরটা যাতে সবার জন্য একটা নিরাপদ শহর থাকে, কেউ যাতে দুর্বল যাতে কোনো সবলের এসে কোনো দুর্বলকে যাতে আঘাত করতে না পারে, এটা আমি চেয়েছি। এখানে আসলে সাংঘর্ষিক কোনো কিছুর জন্য উই আর নট ইন্টারেস্টেড, পার্সোনাল আই এম নট ইন্টারেস্টেড। কোনো সাংঘর্ষিক কিছু হোক, কোনো কালকে হতে পারত, তার প্রকৃষ্ট উদাহরণ কালকে হতে পারতো সাংঘর্ষিক, কারণ কোনো কিছু ছাড়া একদল গ্রুপ এখানে এসে আমার নামে গালিগালাজ করছে, আমার বিরুদ্ধে এটা করছে, আমাকে লিখছে। একটা সাধারণ কর্মীদের একটা সেন্টিমেন্ট আছে, যে সেন্টিমেন্টে তারা আঘাত করেছে। তো সে সময় তারা অনেক কিছু করতে পারতো, কিন্তু আমি বলেছি না, কোনো কিছু করা যাবে না। আমাকে গালি দিচ্ছে, ঠিক আছে, আমি যদি তাদের ওইটা চৈতন্য হয়, তখন তারা এটা বোধ ফিরে পাবে যে আমাকে গালিটা তারা ঠিক মতো সত্যিকার অর্থে দিয়েছে নাকি ইচ্ছা করে দিয়েছে। কারণ এখানে তো আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আমার যে একটা দোষ থাকবে যে আমি এই কাজটা করেছি, আমি এই জন্য অনুতপ্ত, অথবা এটা আমি তো কোনো এই ধরনের কিছু করিনি। বরঞ্চ তাদেরকে আমি বিকাল 3টায় আমার গরুর কোরবানির একটা প্রোগ্রাম ছিল, সেখানে আধা ঘন্টা আমি ডিলে হয়েছে শুধু তাদেরকে এই কথাটা বলার জন্য যে ভাই এখানে আমি জানি না এগুলি রুটিন ওয়ার্ক, এবং এখানে পিলার যেগুলি আমি পরে ডাকলাম যে বলতে স্যার পিলারের মধ্যে কোনো গ্রাফিতি ছিল, সব পোস্টার ছিল, আমরা পোস্টারগুলো ক্লিন করার পর রং করেছি, এখানে আরো পিলার আছে, তারা চাইলে দেখতে পারে। হ্যাঁ, আমি পরে গিয়ে দেখলাম যে পিলারের অনেক পোস্টার এখনো আছে। আপনারা যদি যাওয়ার সময় আপনারা দরকার হলে এটা একটা ভিডিও আপনারা নেবেন, এখনো পিলারের মধ্যে পোস্টার রয়ে গেছে, গ্রাফিতির চিহ্ন নেই। সেই জন্য আমি এই জিনিসটা বারবার কেন বলছি, গ্রাফিতি খুব সুন্দর করে একটু দেখতে ডিফারেন্ট লাগে। কারণ এর জন্য কিন্তু আমি এতদিন ধরে কষ্ট করছি একটা ক্লিন গ্রিন হেলদি সেফ সিটিতে। আজকে ধরেন আমি এই যে আমাদের গত বছর খাল খনন কর্মসূচিকে জামাত এসেছে, এনসিপিও তারা বলেছে, যখনই তারা বলেছে আমি তাদেরকে বলেছি আপনারা করেন। আমি তাদেরকে পছন্দ মতো যে খালটা নিতে চেয়েছে খাল পরিষ্কার করার জন্য আমি তাদেরকে বলেছি। এখন আমি তাদেরকে বলছি হোয়াট এভার দে উড লাইক টু do they should come to me and they can take all sorts of facilities from me, but the thing is একটা শালীনতার মধ্যে দিয়ে, একটা নৈতিকতার মধ্যে দিয়ে, এবং সম্মান বোধের মধ্যে। এই সম্মান বোধ যদি আমরা হারিয়ে ফেলি এবং অসৌজন্যমূলক যদি কাজ করতে থাকি এবং মিথ্যাচার যদি করতে থাকি, তাহলে এটা কিন্তু অবশ্যই একটা সাংঘর্ষিক রূপ নিতে পারে। এই জন্য আমি চাই এই ধরনের সাংঘর্ষিক রূপ যাতে না হয়, সবাই যাতে আমরা মিলেমিশে থাকতে পারি, আমরা যাতে একটা নিরাপদ শহর, যেটা আমরা বারবার বলছি, এই নিরাপদ শহর যাতে আমরা এস্টাবলিশ করতে পারি, কারণ এটাই আমাদের দরকার দিন শেষ। এবং আমি এখনো বলছি, এখানে গ্রাফিতিগুলো আর্ট কলেজের ছেলেরা, হ্যাঁ আমার কিছু সেন্টিমেন্ট যেটা থাকে, এটা দরকার হলে আমি নিজেই তাদেরকে বলতে পারি যে ভাই এইভাবে লেখে, তারা দরকার হলে এভাবে লিখবে। আর যদি, কারণ আমার হাতের লেখা সুন্দর না, একটু লিখে দিলাম, এটা তো শহরটাকে অসুন্দর করে ফেলছে। সবার লেখা তো সুন্দর না। হ্যাঁ, তাদের মধ্যে যদি কারো লেখা সুন্দর থাকে তারা করুক না, আমার তো কোনো আপত্তি নেই। এখনো তো আমি বলছি, এনসিপি বলেন, বৈষম্য বিরোধী ছেলেরা, এখনো বৈষম্য বিরোধীর অনেক ছেলে আছে ওই রুমে, পিছনে আছে মনে, এরা আমার কাছে এসেছে যে গ্রাফিতি করার জন্য। আমি তাদেরকে ডেকেছি, আমি তোমরা করো, কারণ তাদেরকে আগেও আমি হেল্প করেছি। এই হেল্পটা এখন থেকে নয়। আপনারা জানেন যে যখন কোটা বিরোধী আন্দোলন এবং এর আগে নিরাপদ সড়ক আন্দোলন, তখন থেকে কিন্তু তারা আমার কাছ থেকে সাহায্য পাচ্ছে। এবং নিরাপদ সড়ক আন্দোলন আমি আপনাদেরকে আরো একটা কথা বলছি, যে আমাদের দেশনায়ক তারেক রহমান সার্বক্ষণিক এই কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে আমার সাথে কথা বলে তাদেরকে যা যা করার বলেছে যে আপনি তাদেরকে সার্বিক সহযোগিতা দিতে। এবং সেই নিরাপদ সড়ক আন্দোলনে আপনি এই যে টাইগার পাসের মোড়, তারপর লালখান বাজারের ভিতরে যে মিছিল মিটিংগুলো হয়েছে, প্রত্যেকটা জায়গায় সার্বিক সহযোগিতা আমার ছিল। তো আজকে আমি এই জন্য বলছি যে এখানে কোনো সাংঘর্ষিক বৈষম্যের কিছু নেই। এখানে আমরা আমি সবাইকে দেখি যে তারা সবাই আমার এই শহরেরই নাগরিক,
তারা ভালো কাজ করুক। তারা আজকে একটা দেখুন, আমি যদি এই জুলাই অগাস্টকে ধারণ করি, তাহলে এই যে এতগুলি মিছিল আজকে যারা জুলাই অগাস্টের নায়কদেরকে হত্যা করেছে, তারা অনেক মিছিল করেছে। ওই মিছিলের এগেনস্টে গিয়ে তারা কোনো মিছিল করেছে কেউ? আমি এমনি উদাহরণস্বরূপ বলছি, একটা মিছিল যে করছে, তারা কি কোয়েরি করেছে যে ভাই এরা মিছিল করছে কেন, অথবা এরা কি করছে, অথবা এরা কারা? অথবা জুলাই অগাস্টের যারা আজকে আহত হয়েছে তাদেরকে কি অবস্থা, তারা কি কোনো জায়গায় গিয়ে বলছে যে না এর অবস্থা খুব খারাপ, আসুন আমরা তার জন্য কিছু হেল্প করি? কোনো জায়গায় তারা ফান্ডিং কোনো প্রোগ্রাম করেছে? আজকে একজনের চোখ নেই, হাত নেই, তার জন্য কোনো গিয়ে ফান্ডিং করে? আমার কাছে তো এরকম আমি দেখিনি যে তারা এসে বলেছে সাদাত ভাই আমাদের এর জন্য টাকা লাগবে, এখনো পর্যন্ত আমি দেখিনি। কিন্তু জুলাই অগাস্টের ইন্ডিভিজুয়াল যারা আহত তারা দেখা করেছে, কিন্তু নেতারা এসে আমার কাছ থেকে হেল্প চেয়েছে এরকম আমি এখনো, যে ভাই এর জন্য একটা হেল্প করতে হবে। তাহলে ধারণটা মন থেকে করতে হবে। আমরা ধারণটা যতক্ষণ না অন্তর থেকে করতে না পারবো, জুলাই অগাস্টের এই যে চেতনা, সেটা আমরা প্রকৃত অর্থে ধারণ করতে পারবো। ধন্যবাদ। সেটা হচ্ছে সামনে চসিক নির্বাচন আসছে, সেই নির্বাচনকে ঘিরে আসলে পরিকল্পিতভাবে একটি উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে কিনা এই বিষয়টি আপনি কি ভাবছেন, এবং ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের আমি প্রশ্নটা করে দিই, আপনি একজন নেতার কথা বলছেন, সেই নেতাকে কার ইন্ধন এটি করছে? আর আজকে যেহেতু আপনার নিজেরই একটা কর্মসূচি ছিল, আপনি নিজেই গ্রাফিতি করবেন, যেহেতু 144 জারি হয়েছে, এখন এই কর্মসূচি আসলে আমরা 144 যেহেতু জারি হয়েছে, আমি সে আইনটাকে, আইনের বিরুদ্ধে আমি কখনো কিছু করিনি। আমি আইনটাকে সম্মান রেখে আমার ছেলেদেরকে বলছি তারা আজকে যাতে কিছু না করে, পরে যারা গ্রাফিতি করতে পারে, যাদের এ ধরনের মানে সুন্দর করে করতে পারে, আমি বারবার বলছি যে আর্ট কলেজে কিছু ছেলে লাগবে যারা এগুলো সুন্দর করে করতে পারবে। আমার এগুলো হচ্ছে প্রবেশ মুখ। একটা কর্পোরেশনে মানুষ যখন আসবে, তারা যখন একটা সুন্দর কিছু দেখবে, তারা খুশি হবে। মানে এই জন্য আমি বলছি যে যারা আঁকতে পারে, যারা এগুলো সুন্দর করে লিখতে পারে, এই ধরনের ছেলে দিয়ে কর, বারবার এই কথাটা বলছি। আমাদের ছেলেরাও, যুবদল ছাত্রদলের তারাও এই ধরনের আর্ট কলেজের ছেলেদের দিয়ে করাতে পারে। এবং আমাদের মধ্যে যদি কেউ ধরনের ক্রিয়েটিভ থাকে, শৈল্পিক মনা থাকে, হাতের লেখা ভালো, তারাও করতে পারে। ইভেন এনসিপি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যারা আছে তারাও করুক। আমি তো ইভেন ছাত্র শিবির যদি তারাও করুক। এখানে এই শহরটা তো সবার, এই শহরটা তো আমার একার শহর না। আমি তো এই কথাটা বারবার বলি, এই শহরটা আমার, সবারই দায়িত্ব আছে, সবার দায়িত্ব জায়গা থেকে সবাই আসুক। আর আপনারা এখন যেটা প্রশ্ন করেছেন যে পলিটিক্যাল, আসলে আমি আপনাকে বলি যে আমি আজকে এই যে মেয়র হয়েছে, আমি বলি যে জুলাই অগাস্টের বিপ্লব না হলে, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, এই আন্দোলনের ফসল হচ্ছে জুলাই অগাস্ট। এই জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে কিন্তু আজকে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, একটা স্বৈরাচারী সরকার। এরপরে আমি 3 বছর যে আইনি লড়াই চালিয়ে গেছি, এই 3 বছরের আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরে আমি জুডিশিয়াল একটা অর্ডারের মাধ্যমে, এই সাংবাদিক ভাইদের জায়গা তো, আর এখান থেকে একটু পিছনে চলে যাবে, তোমরা একটু পিছনে চলে যাও। গেটটা খালি করে দেন, গেটটা খালি করে দেন, গেটটা খালি করে দেন, গেটটা খালি করে দেন, না বের পুরো ভিতরে গেটটা খালি করে দেন, না পিছনে ব্যাগের পিছনে যা, তোরা ইন্ডিয়া যাবি, ইন্ডিয়া যাবি, ইন্ডিয়া এলে ব্যাগ, এটা সাংবাদিক তো, সব পিছনে চলে। এই জিয়া, তুমি একটু এখানে গিয়ে সবাইকে অন্য রুমে বসান, এখানে তো আমি বুঝলাম। এই পাশ থেকে একটু সবাই চলে যাও। এবার তোমরা এই পাশে সামনে টাকা দাও, আপনার সামনে আচ্ছা, আমি এটা আপনাদেরকে স্পষ্টভাবে কিছু কথা বলে, এটা আসলে খুবই দরকার এই কথাগুলো আপনাদেরকে খোলাখুলি বলা আর কি। আসলে আমাদের যে নির্বাচন, একটু আগে আমি যেটা বলছিলাম, জুলাই আগস্টের বিপ্লবের পর আমি যে ট্রাইব্যুনালে মামলা করেছিলাম 2021 সালে, এবং এই ট্রাইব্যুনালে মেয়রের নির্বাচনের মামলার পরে আমাকে কিন্তু প্রায় 6 থেকে 8 মাস জেল খাটতে হয়েছে। কেন আমি মামলাটা করেছি 21 সালে? আমাকে আমার হসপিটাল থেকে তৎকালীন ডিসি মেহেদীর নেতৃত্বে ঘেরাও করে রুগী দেখা অবস্থা আমাকে অ্যারেস্ট করেছে।
এবং আমাকে প্রায় 6 থেকে 8 মাস জেলে থাকতে হয়েছে এই মামলাটা করার জন্য। এবং আলটিমেটলি গিয়ে আমি যখন এই ট্রাইব্যুনালের মামলা ফেস করলাম, এবং সেই মামলার যেটা অনেকেই সেটা বলছে আমার বৈধতা নিয়ে, আমি তাদেরকে বলতে চাই একমাত্র যে মামলা আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি সব বিধি মেনে। এবং এই মামলাটা আপনারা জানেন আমি কেন করেছি, যে ওই সময় 780টা সেন্টার, প্রায় 20 লক্ষ ভোটারের ভোট ইভিএম এ হয়েছিল, এবং ইভিএম এর যেটা প্রিন্টেড কপি দেওয়ার কথা ছিল এই প্রিন্টেড কপিটা তারা না দিয়ে হাতে লিখে রেজাল্ট দিয়েছে ম্যানুয়ালি। ওই কারণে আমি বলেছি যে ম্যানুয়ালি আমি কোনো রেজাল্ট গ্রহণ করব না যতক্ষণ না পর্যন্ত আপনারা প্রিন্টেড কপি না দিবেন। যেহেতু ইভিএম এ মেশিনে ভোট হয়েছে, ইভিএম এর প্রিন্টেড কপি আপনাদেরকে দিতে হবে। যতক্ষণ না আপনারা এটা না দিবেন আমি অবশ্যই এই মামলা উইথড্র করব না। আপনারা আমাদেরকে অথেন্টিক রেজাল্ট দিবেন। এটাই ছিল আমার গ্রাউন্ড। আমার সেকেন্ড গ্রাউন্ড ছিল যে আমি ওই দিন ঘুরেছি 2টা পর্যন্ত, 4% ভোট কাস্ট হয়েছে। শেষের 2 ঘন্টায় তারা 19% ভোট যোগ করে 23% করেছে। এটাই আমার সেকেন্ড যুক্তি ছিল, এবং সেটাও তারা খণ্ডাতে পারেনি। এবং এখানে তারা কোনো হার্ড কপি জমা দিতে পারেনি 3 বছর ধরে, যার কারণে জুলাই আগস্টের বিপ্লবের পরে আমি এই মামলার রায় যখন চেয়েছি তখন বিচারকরা এই রায় দিতে বাধ্য হয়েছে। এবং এই রায়ে কিন্তু স্পষ্ট লেখা আছে যে আগের মেয়রের মেয়াদকালকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং আগের মেয়রকে অবৈধ ঘোষণা হয়েছে, এবং ডাক্তার শাহাদাতকে মেয়র হিসাবে আমরা ঘোষণা করলাম। আগের মেয়র অবৈধ, আমাকে বৈধ ঘোষণা করা হয়েছে। কাজে আগের মেয়র অবৈধ, ওনার টেনিউর অবৈধ, তাহলে আমি তারা যে বলে মেয়াদ নেই, এই কথাটা একদম কোনো যুক্তিসঙ্গত না। অ্যাকর্ডিং টু জুডিশিয়াল অর্ডার, এটা হচ্ছে 2029 সাল, যে অর্ডারটার বিশ্লেষণ, যেটা হাইকোর্টের সবচেয়ে বড় লয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস ইশতিয়াক অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে আমার লয়াররা সেটা জমা দিয়েছে এলজিআরডি মিনিস্ট্রি, এবং এলজিআরডি মিনিস্ট্রি সেটা অনুযায়ী তারা বলেছে যে আমার এখতিয়ার 29 সাল পর্যন্ত আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলেছি যে না, আমি একটা বৈধ নির্বাচন অনেকদিন করি নাই। আমি যেহেতু এই সাম্প্রতিক যে সংসদ ইলেকশন, আমি যেহেতু মেয়র হিসাবে, আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, যে আপনি মেয়র হিসাবে থাকেন, এমপি ইলেকশন অন্যরা করুক, আপনি তাদেরকে করেন, সাহায্য করেন। তো অ্যাকর্ডিংলি আমি সে মেয়র এমপি ইলেকশন না করে আমি মেয়র ইলেকশনের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। তা আমি ওই কম্পিটিটিভ যে ইলেকশন 12ই ফেব্রুয়ারি, যেটা ইতিহাসের 18 বছর পরে একটি বৈধ ইলেকশন, যেখানে মানুষ ভোট দিতে পেরেছে, এই ধরনের একটি বৈধ, কম্পিটিটিভ, ট্রান্সপারেন্ট, ক্রেডিবল একটা ইলেকশন আমি আসলে আশা করছি, যেটার মাধ্যমে আমি মনে করি যে চট্টগ্রামের ভোটাররা ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারবে। এই ধরনের একটি নির্বাচনের কথা আমি বারবার বলছি, এবং আমি আশা করছি, এবং আমি প্রথম ডিমান্ড করেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দিয়ে নির্বাচনটা শুরু করুন, এবং এই নির্বাচনটা অতি দ্রুত দেন, যাতে করে মানুষ তাদের অধিকারগুলো স্টাবলিশ করতে পারে, তারা যাতে ফিরে পায়। কারণ আমিও ব্যক্তিগতভাবে অনেকবার আপনাদেরকে বলেছি যে আমি 40 বছর ধরে রাজনীতি করছি। সে 87 সালে মেডিকেল কলেজ ছাত্র দলের আহ্বায়ক থেকে হাঁটি হাঁটি পা করে আমি আজকে এই অবস্থায় এসেছি। একদম তৃণমূল থেকে, একটা ওয়ার্ডের সদস্য থেকে শুরু করে বিএনপির একটা থানার সদস্য সচিব, থানার সাধারণ সম্পাদক, একটা থানার সভাপতি, মহানগরের জয়েন্ট কনভেনার, মহানগরের সেক্রেটারি, মহানগরের প্রেসিডেন্ট, মহানগরের আহ্বায়ক, কেন্দ্রীয় অর্গানাইজিং সেক্রেটারি। কাজে আমি একদম ছাত্রদল থেকে, রুট লেভেল থেকে শুরু করে আজকে অবস্থায় এসেছি। কাজে ইভেন এর বাইরেও আমি আবার পেশাজীবী রাজনীতি করেছি। আপনারা জানেন আমি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচিত 3বার জয়েন্ট সেক্রেটারি, আমি একবার ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে জেনারেলের কাজ করেছি। আমি চট্টগ্রাম জেলা রেড ক্রিস সেন্টার 8 বছর 2001 থেকে 8 পর্যন্ত চেয়ারম্যান ছিলাম। আমি ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, আমি ড্যাবের সভাপতি ছিলাম, কেন্দ্রীয় ড্যাবের সাংগঠনিক সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় ড্যাবের ভাইস প্রেসিডেন্ট এখন আমি আছি, এখন আমি অ্যাডভাইজার রিসেন্ট কমিটি। কাজে এই যে আমার রাজনৈতিক
যে ক্যারিয়ার এবং আমার যে পেশাজীবী ক্যারিয়ার, এই জায়গায় এসে আমি এখনো পর্যন্ত আমার ভোট কতটুকু আছে, আমাকে সাধারণ মানুষ কতটুকু পছন্দ করে কিন্তু এখনো আমি কিন্তু জানি না, যেহেতু আমি কোনো বৈধ নির্বাচন করতে পারিনি। যে নির্বাচনগুলো আমি করেছি 2018 এবং 21 সালে, প্রতিটা নির্বাচন আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। 18 সালে আমাকে জেলে দেওয়া হয়েছে, নির্বাচনের সময় আমাকে ঢাকা থেকে অ্যারেস্ট করে কাশিমপুর কারাগারে আমাকে নিয়ে গেছে এবং 3 থেকে 4 মাস জেলে ছিলাম। এই 21 সালেও আপনারা দেখেন আমার সমস্ত কর্মীদের গ্রেপ্তার করেছে, এজেন্টদের গ্রেপ্তার করেছে, মারধর করেছে, ইভেন মেয়েদেরকে পর্যন্ত মেরে বের করে দেওয়া হয়েছে। তো সে অবস্থায় মানুষ ভোট দিতে পারেনি, এই নির্বাচনগুলি নির্যাতনে পরিণত হয়েছিল। যার কারণেই কিন্তু আমি বারবার বলেছি আমার এই নির্বাচনটা দরকার এবং এই নির্বাচনটা দ্রুত দিন। আমি 29 সাল পর্যন্ত থাকতে চাই না। আমি চাই যে সবাই যার যার ইচ্ছা আছে এই নির্বাচনে তারা কম্পিট করুক, যাদের ইচ্ছা আছে। আমি আগেও বলেছি, ইভেন মঞ্জুরুল আলম মঞ্জু সাহেব যদি করতে চাই করুক, সাদিক কাইয়ুমও যদি আসতে চাই করুক, এর চাইতে যদি আরো কোনো ভালো ক্যান্ডিডেট থাকে বাংলাদেশে, তারাও এসে চট্টগ্রামে নির্বাচন করুক। আমি সবাইকে স্বাগত জানাতে চাই এবং এই নির্বাচনটা আমি চাই যেভাবে 12 ফেব্রুয়ারির নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তাদের গণতান্ত্রিক অধিকার তারা প্রকাশ করতে পেরেছে। ভোট সেন্টারে গিয়ে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই উচ্ছ্বাসটা প্রকাশ করে সেখানে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে পেরেছে। এই ধরনের একটি নির্বাচন আমরা চাই এবং সেটা আমি আবারও বলছি 2029 সাল পর্যন্ত, যদিও আমার মেয়াদ, আমি 2029 সাল পর্যন্ত থাকতে চাই না। আমি চাই যে একটি উৎসবমুখর পরিবেশে, নান্দনিক পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে এবং এটা ক্রেডিবল, ফেয়ার, ফ্রি অ্যান্ড কম্পিটিটিভ ইলেকশন, যেটার জন্য আমি অনেক বছর ধরে অপেক্ষা করছি। ধন্যবাদ আপনাকে। সাদত ভাই, মানে আপনারা তো এনসিপি যারা বা বৈষম্য বিরোধীর কথা বলছেন, আপনারা ওরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু জুলাই আন্দোলন করে। এখন কেন আসলে বিরোধীটা, কেন, কি মনে করছেন? এখন আসলে এইটাই তো বলছি, মূল হচ্ছে ইলেকশন। ইলেকশনকে একটু আগে তো আপনারা বলেছেন, আসলে মূল হচ্ছে সামনে নির্বাচন। আমি যেহেতু এখন তো যেহেতু জাতীয় ইলেকশন শেষ, স্থানীয় সরকার ইলেকশন, স্থানীয় সরকার ইলেকশনে তারা সবাই জানে ক্যান্ডিডেট আমি, যার কারণে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে একটা বন্যা হয়েছে, সাম্প্রতিক সময়ে এটা ভারী বর্ষণ হয়েছে এবং বৈশাখী বৃষ্টি হয়েছে। এটা নিয়ে কি পরিমাণ রাজনীতি হয়েছে আপনারা দেখেছেন। সেখানে কিভাবে তারা মানে এটাকে নিয়ে কিভাবে একটা 60 বর্গ মাইলের শহর চট্টগ্রাম সিটি, সেটাকে 60 বর্গ ফুটের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। তো এগুলি শুধুমাত্র হয়েছে নির্বাচন কেন্দ্রিক, যে তারা যে কোনো জায়গায় তারা দোষ খুঁজে পায়, অথচ দেখা যাচ্ছে ওইটা দোষ না আর কি। তারপরে তারা দোষ খুঁজে, তারা এইখানে যেটা গতকালকে ঘটনা হয়েছে, এটা অলরেডি আমি স্টেটমেন্টও দিয়েছি এবং আমার সাথে এখানে তারা কথাও বলেছে। যদি এরকম হতে যা কথা বলে নেই কিংবা আমি স্টেটমেন্ট দিই নেই, সেই জায়গায় একটা কথা থাকতে পারতো, কিন্তু স্টেটমেন্ট দেওয়ার পরে, কথা বলার পরেও তারা এখানে এসে যে কাজটা করেছে এবং এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা এই জায়গায় সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে একটা ফায়দা লুটার জন্য এবং এই ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা এই কাজগুলো করছে। গ্রাফিতিগুলো ফিলের মধ্যে যে গ্রাফিতিগুলো ছিল সেগুলো মুছে দিয়ে সেখানে বিজ্ঞাপনের নোটিশ ঝুলিয়েছেন। আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ার মুশারফ হোসেনের যে জানাজা, সেখানে আপনার সেন্টারে জয় বাংলা স্লোগান হয়েছে। একটু বলবেন। চট্টগ্রাম শহরের অধিকাংশ গ্রাফিতির উপরে জয় বাংলা স্লোগান লেখা। দাঁড়াও, তুমি কথা বলা কেন? এই তুমি কথা বলছো, তুমি কথা বলছো। ইভান কিছু বলবা? লাইভে বলো। আমি নিয়ে নিই।